নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করে দিয়েছেন এনকে ডিজিটাল। পশ্চিমবাংলার গণহত্যার ইতিহাস অত্যন্ত পুরনো। স্বাধীনতার সময় থেকে বাঙালিকে বারবার হত্যা করা হয়েছে, বাঙালির ওপর নেমে এসেছে নানা রকম অস্ত্র, রক্তাক্ত হয়েছে বাংলার মাটি। গণহত্যার ইতিহাস নিয়ে আমরা একদিন আলোচনা করব, নিশ্চয়ই আগামীকালই হয়তো করব। বেঙ্গল ফাইলস নামে আমরা একটি নতুন অনুষ্ঠান আনতে চলেছি আগামীকাল, অবশ্যই দেখবেন। ইংরেজদের সময়ে গণহত্যা আপনারা হয়েছে এটা আপনারা দেখেছেন সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে বরানগর গণহত্যা, নকশালদের নির্বিচারে খুন আপনারা দেখেছেন। তারপর দেখেছেন মরিচঝাঁপির গণহত্যা, মরিচঝাঁপির পর দেখেছেন বিজন সেতু, নানুর, সিঙ্গুর, নেতাই, নন্দীগ্রাম, বানতলা, ধানতলা, বাসন্তী, কোথায় নয় চমকাইতলা, কেশপুর, গড়বেতা, গোঘাট, বালি, কোথায় অত্যাচার নেমে আসেনি। আর তারপরে আমরা সম্প্রতি দেখলাম বীরভূমে যে নারকীয় হত্যা হয়েছে তার বারবার নিন্দা করি। তার জন্য আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলতে পিছপা হয়নি। তার আমলে এই ধরনের গণহত্যা, এই ধরনের জেনোসাইড মোটেই কাম্য না। আমরা দ্ব্যর্থহীন ভাষায় আগেও বলেছি, আজও বলছি। এই গণহত্যা নিয়ে আমরা বেঙ্গল ফাইলস আনছি আগামীকাল। আপনাদের চোখ থাকুক। বাংলার গণহত্যার যে ইতিহাস, আমরা প্রত্যেকটি ইতিহাস কাল কিন্তু উজাগর করব আপনাদের সামনে। এই যে বীরভূমে যে ঘটনাটি ঘটে গেল, এই ঘটনাটির প্রেক্ষিতে একদল লোক রাজনীতি করতে নেমেছেন। হ্যাঁ, বিরোধীরা রাজনীতি করতে নেমেছেন। কখনো মোহাম্মদ সেলিম, তিনি সদ্য দায়িত্ব পেয়েছেন এবং তিনি তার কাজ দেখাতে ব্যস্ত, এটা স্বাভাবিক। অধীর চৌধুরী যার গ্রহণযোগ্যতা প্রায় শূন্য, তিনি দিল্লির বাবুদের খুশি করতে তিনি তৃণমূল বিরোধী বক্তব্য রাখছেন, 356 ধারা চাইছেন। ভাবুন, একটা নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার মতন ধারাও তারা চাইছেন। ঠিক আছে, ভালো কথা, বিজেপি তো চাইবেই। তারা বহুদিন ধরে চাইছেন, জগদীপ ধনখড় বহুদিন ধরে অপেক্ষা করছেন কবে 356 ধারা লাগু হবে। কিন্তু সমস্ত প্রক্রিয়ায় জল ঢেলে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ কি বলেছেন সেটা নিয়ে আমরা নিশ্চয়ই বলবো। কিন্তু তার আগে এই যে যারা মারা গিয়েছেন, গণহত্যা বলুন বা আগুনে পুড়িয়ে মারা বলুন, যেভাবেই হোক বীরভূমে যারা মারা গিয়েছেন, তাদের প্রত্যেকটি মানুষ মুসলিম সম্প্রদায়ের। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন, যখনই কোনো এ ধরনের গণহত্যা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই মুসলিমদের প্রাণ যায় এবং খুব সফট টার্গেট মুসলিমরা। এক্ষেত্রে প্রাণ গিয়েছে মহিলা, শিশু পর্যন্ত। এইভাবে পুড়িয়ে মারাটা যে কতটা নৃশংস সেটা বলবার অবকাশ রাখে না। কিন্তু এই যে যারা মারা গিয়েছেন, আমরা নামের লিস্ট আপনাদের পর্দায় দেখাচ্ছি, দেখে বলুন তো এর মধ্যে কজন হিন্দু আছেন। কিন্তু এই গণহত্যাতেও যখন আপামর বাঙালি, হিন্দু মুসলিম নির্বিশেষে সকলে নিন্দা করছেন এই ধরনের অনভিপ্রেত ঘটনা যাতে আর না হয়, সেটার জন্য সকলে নিন্দা করছেন, তখন হায়দ্রাবাদের একজন বিধায়ক ভারতীয় জনতা পার্টির, তিনি কি বলছেন আসুন দেখে নেব। एक माफिया, टीएमसी का एक गुंडा जो कि जबरन पैसा वसूली, लैंड ग्राफिंग, उस प्रकार से वो कार्य करता था।
उसको किसी ने मार दिया। तो टीएमसी के गुंडे जो मुसलमान है, वो लोगों ने निर्दोष हिंदुओं को टारगेट किया, घर को लॉक करके 7 जनी को एक जगह जिंदा जलवा दिया और 3 जनी को जिंदा जलवा दिया। बंगाल में आज हिंदुओं की यह परिस्थिति है। मैं अमित शाह जी से ये हाथ जोड़कर निवेदन करना चाहूंगा कि बंगाल में बसे हुए हर हिंदू को, हर हिंदू परिवार को गन लाइसेंस दे दे। দেখুন কত ভয়ঙ্কর কথাবার্তা। এর সাথে সাথেই আপনাদের দেখাবো বিজেপি সমর্থকদের দুটি টুইট, যেটি ফেক বলে ঘোষণা করেছে পশ্চিমবঙ্গের পুলিশ। সেই দুটো টুইটই আপনারা দেখুন এবং এই দুটো টুইটের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশ কিন্তু ব্যবস্থাও নেওয়া শুরু করেছে। আপনারা দেখলেন হায়দ্রাবাদের বিজেপি বিধায়কের কথা, আপনারা দেখলেন টুইটগুলোর কথা। এইভাবেই বলা হচ্ছে যে বীরভূমে হিন্দু খতরে মে হ্যায়, পশ্চিমবাংলায় হিন্দু খতরে মে হ্যায়। আবার কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে পশ্চিমবাংলায় মুসলিম খতরে মে হ্যায়। এগুলো কিন্তু তোলা হচ্ছে। আসলে এই সাম্প্রদায়িক জিগির তোলা, এই যে সম্প্রদায়ের মধ্যে ভাগ করে দেওয়া, মুসলিম মহিলা শিশু মারা গিয়েছেন, তাদের হিন্দু বলে সারা ভারতবর্ষে পশ্চিমবাংলাকে কলঙ্কিত করা, যে পশ্চিমবাংলায় হিন্দুরা খতরে মে হ্যায়, এর তীব্র নিন্দা হওয়া দরকার। আপনারা শুনলেন কিভাবে বলছেন একজন বিজেপির বিধায়ক দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন যে পশ্চিমবাংলায় যারা মারা গিয়েছেন তারা নাকি সকলেই হিন্দু। অথচ যে নামগুলো আপনারা দেখলেন সেই নামে কি কোথাও আপনি হিন্দুত্বের গন্ধ পেয়েছেন? না কেউ দাবি করেছে একজন হিন্দুও মারা গেছে? হিন্দু মারা যাক, মুসলিম মারা যাক, খ্রিস্টান মারা যাক, বৌদ্ধ মারা যাক, পার্সি মারা যাক, জৈন মারা যাক, মানুষ মরলে মানুষের যন্ত্রণা হওয়া উচিত, মানুষের কষ্ট পাওয়া উচিত। সেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ ইত্যাদি ভাগ করা উচিত না। তবু এই ভাগের খেলায় নেমেছে কিন্তু ভারতীয় জনতা পার্টি। এবং শুধু তাই না, পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রীতিমতো সাম্প্রদায়িক হুমকি দিয়ে যাচ্ছেন একের পর এক। এবং তাকে কেন রেয়াত করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, পুলিশের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে, এটা কিন্তু বোধগম্য হচ্ছে না। কেন তার এই সাম্প্রদায়িক বক্তব্যের জন্য তাকে কেন গ্রেফতার করা হবে না? আপনাদের আরো একটি ভিডিও দেখাবো, সেটি প্রাক্তন ভারতীয় জনতা পার্টির নেতা, বর্তমানে তৃণমূলের সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের। তিনি কি বলছেন এই বিরোধী দলনেতা সম্বন্ধে? তিনি পরিষ্কার বলছেন যে একটি দুটি লাশ নিয়ে কিছু হবে না, আরো একটা নন্দীগ্রাম করে দিতে হবে। আগে শুনে নিন জয়প্রকাশ বাবুর বক্তব্যটি, তারপর আসি আমাদের বক্তব্যে। তখন উপনির্বাচন, ভবানীপুরের উপনির্বাচন, সেই সময় আমাদের দক্ষিণ 24 পরগনার, তখনকার বিজেপির দক্ষিণ 24 পরগনার একজন ক্যান্ডিডেট মারা যান। তার মৃতদেহ নিয়ে কালীঘাটে আসা হয়, আপনাদের বোধহয় মনে আছে, মানসবাবু। এবং সেখানটাতে সুকান্তবাবু সেই তার দেহ নিয়ে রাজনীতির কথা যে উঠেছে সেইটা নিয়ে বলছি। তিনি আসার চেষ্টা করেন, কালীঘাটে মাননীয়ার বাড়ির সামনে নিয়ে যাব ইত্যাদি ইত্যাদি। সেখানটাতে একটা ঘটনা, এই ঘটনার পরের দিন যখন বিজেপি দপ্তরে বিভিন্ন নেতাদের মধ্যে বসে, পদাধিকারী এবং নেতাদের মধ্যে বসে আলোচনা হচ্ছিল, তখন নানা রকম আলোচনায় একটি কথা উঠে আসে যে শুভেন্দুবাবু বলেন যে এই রকম একটা মৃতদেহ একটা দিয়ে কিছু হবে না এখনকার অবস্থায়, আমাদের একটা নন্দীগ্রাম যদি করিয়ে দিতে পারি তাহলেই কেল্লা ফতে। শুনলেন আপনারা যে কিভাবে কনস্পিরেসি করা হচ্ছে, কিভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাকে নন্দীগ্রাম বানিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। দিলীপ বাবু বলেছিলেন যে জায়গায় জায়গায় শীতলকুচি হবে। পশ্চিমবঙ্গকে কারা অশান্ত করতে চাইছে এটা কিন্তু স্পষ্ট। কারা নন্দীগ্রাম বানাতে চায়, কারা জায়গায় জায়গায় শীতলকুচি করতে চায়, এটা কিন্তু একেবারে দিনের আলোর মতন পরিষ্কার। তাই সাবধান থাকতে হবে।
হিন্দু মুসলমান নির্বিশেষে এই বাংলাকে রক্ষা করার দায়িত্ব আমার আপনার সকলের। যারা মারা গিয়েছে তারা প্রত্যেকে মুসলিম সম্প্রদায়ের এবং তারা কিন্তু অত্যন্ত দরিদ্র পরিবারে। এবার বলা হচ্ছে প্রথমে মারা গিয়েছে ভাদু শেখ, তিনি একজন মুসলিম, তারও 1 বছর আগে তার ভাই মারা গিয়েছিলেন, তিনিও মুসলিম, এবং এই 2 মুসলিম ভাইয়ের হত্যার পরে যে নারকীয় গণহত্যা হলো তারা প্রত্যেকেই মুসলিম, অর্থাৎ মুসলিমই মুসলিমদের মারছে, এরকম একটা তত্ত্ব করার চেষ্টা হচ্ছে। এটা একেবারেই বাস্তব কথা না। সেই এলাকা যেহেতু মুসলিম অধ্যুষিত, মুসলিম সংখ্যাধিক্য সেখানে বেশি, তাই হয়তো মুসলিম মারা গিয়েছেন, ঘটনাচক্রে ওখানে অন্য কেউ মারা যেতে পারতেন, কিন্তু এখানে বিজেপি হালে পানি পেল না, কারণ যারা মারা গিয়েছেন তারা মুসলিম এবং তৃণমূলের লোক, মানে যারা মেরেছেন তারাও মুসলিম, তারাও তৃণমূলের লোক। এবং মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন কাউকে রেয়াত করা হবে না। আপনারা দেখলেন মুখ্যমন্ত্রী বলার কিছুক্ষণের মধ্যেই গ্রেফতার হলো তৃণমূলের ব্লক সভাপতি আনারু, এবং অনেকেই কিন্তু পালিয়ে পালিয়ে আছেন, তাদের খোঁজ চলছে। যে কোনো সময় আমরা যখন এই ভিডিওটি সম্প্রচার করছি ততক্ষণে হয়তো আরো অনেকে গ্রেফতার হয়ে যাবেন। মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেছেন। মুখ্যমন্ত্রী কিন্তু 24 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট পুলিশ অফিসারদেরকে সরিয়ে দিয়েছেন। শুধু তাই না, সিট গঠন করেছেন, গ্রেফতারি শুরু হয়েছে, তদন্ত শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীকে কিন্তু বলতে হচ্ছে না প্রধানমন্ত্রীকে আপনি রাজধর্ম পালন করুন। আপনারা মনে করুন গুজরাট হত্যাকাণ্ডের পর তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী, আর এই নরেন্দ্র দামোদর দাস মোদীর প্রধানমন্ত্রী ছিলেন বিজেপিরই অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী কিন্তু নরেন্দ্র মোদীকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি রাজধর্ম পালন করুন। উল্টো দিকে গত পরশুদিন যখন তৃণমূলের এক প্রতিনিধি দল, সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, ডেরেক ওব্রায়েন ইত্যাদিরা যখন গিয়েছিলেন, তখন স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে পরিষ্কার জানিয়েছেন, আমরা পেপার কাটিং দিচ্ছি আপনাদের দেখুন, সেখানে পরিষ্কার জানিয়েছেন যে এটি কোনো রাজনৈতিক হত্যা নয়, রাজনৈতিক খুন নয়, এটি কোনো গণহত্যাও নয়, এটি গ্রাম্য বিবাদ। এটা কিন্তু তিনি মেনে নিয়েছেন যে একটা আঞ্চলিক বিবাদ। তিনি কিন্তু এটাকে কখনোই রাজনৈতিক খুন বলেননি, এটা কিন্তু জানিয়েছেন তার সাথে দেখা করে আসা তৃণমূল সাংসদেরা এইখানে কিন্তু জগদীপ ধনকর আমাদের রাজ্যপালের বিরুদ্ধেও কিন্তু বিষোদাগার করেছেন। এবং রাজ্যপাল যেভাবে একদম এক পক্ষ নিয়ে, বিশেষ করে পরিষ্কার করে বলা যায় বিজেপির পক্ষ নিয়ে যেভাবে একের পর এক স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন, সেটা রাজ্যপাল সুলভ নয়। রাজ্যপালের মুখ থেকে এই ধরনের কথা অনভিপ্রেত, এবং এই রাজ্যপাল এই রাজ্যে ক্রমশ অবাঞ্ছিত হয়ে পড়ছেন। আমরা এত কথা বললাম, সমস্ত তথ্য দিয়ে বললাম কিভাবে মুসলিম মহিলা শিশু খুনকে হিন্দুদের খুন বলা হচ্ছে, সেটা আপনারা দেখলেন যে কিভাবে এই হিন্দু মুসলিম ভাগাভাগির চেষ্টা হচ্ছে। যারা মরেছে তারা মুসলিম, যারা মেরেছে তারাও মুসলিম, কিন্তু এটাকে কি করে হিন্দু মুসলিম করা যায় তার জন্য ব্যস্ত কিন্তু ভারতীয় জনতা পার্টি। আপনারা শুনলেন জয়প্রকাশ মজুমদারের কথা, তিনি বলছেন শুভেন্দু অধিকারী চান আরও একটা নন্দীগ্রাম। আপনারা শীতলকুচি ঘটনার পর দিলীপ ঘোষের বক্তব্য শুনেছিলেন যে জায়গায় জায়গায় শীতলকুচি করে দেব। কেউ বলছেন বুক লক্ষ্য করে গুলি চালাবো, কেউ বলছে 2 কোটি মুসলমানকে দেশ ছাড়া করব। এই দেশ যতটা হিন্দুর ততটাই মুসলিমের। আপনি কে দেশ ছাড়া করার হরিদাস পাল? দিলীপ বাবু, আপনি কত বড় হরিদাস পাল যে একজন মুসলিমকেও দেশ ছাড়া করার কথা বলেন? নাগরিকত্ব তো দিতে পারলেন না মতুয়াদের, মিথ্যে আশ্বাস দিয়ে ভোট নিলেন, বারবার 2বার ভোট নিলেন, তাদের আজ পর্যন্ত নাগরিকত্ব দিতে পারলেন না, উল্টে দেশের নাগরিককেই দেশ ছাড়া করবেন। কত বড় হরিদাস পাল হয়েছেন আপনি দিলীপ বাবু। আমরা বাঙালিরা বুঝে নেব, একজন মুসলিম বাঙালিকেও যদি এখান থেকে সরানোর প্রক্রিয়া চালু হয়, সারা বাংলা কিন্তু আপনাদের বিরুদ্ধে পথে নামবে। পারবেন তো সেই প্রতিরোধকে বরদাস্ত করতে, সহ্য করতে? তাই এই ধরনের হিন্দু মুসলিম তাস পশ্চিম বাংলায় খেলবেন না। হায়দ্রাবাদের বিধায়ক সাহেব, আপনাকে অনুরোধ করছি এই ধরনের হিন্দু মুসলিম তাস খেলবেন না। অনুরোধ করছি নন্দীগ্রামের বিধায়ক বলা যাবে না, বিচারাধীন বিধায়ক, কেউ বলছেন লোডশেডিং বিধায়ক, কেউ বলছেন ল্যাংচা বাবু, কেউ বলছেন মেজো খোকা। আমি স্পষ্ট করে বলছি শুভেন্দু অধিকারী, আপনাকে স্পষ্ট জানাচ্ছি, আপনি যদি নন্দীগ্রাম বানানোর চেষ্টা করেন,
বাঙালি কিন্তু আপনাকেও বুদ্ধবাবুর মতন বুদ্ধ ভট্টাচ বানিয়ে দেবে। এটা কিন্তু সময়ের অপেক্ষা। তাই এই ধরনের আগুন নিয়ে খেলবেন না, বাংলায় রাজনীতি করতে গিয়ে আগুন লাগাবেন না। বাংলা সম্প্রীতির রাজ্য, বাংলা ভালোবাসার রাজ্য, বাংলা মানুষ থাকে এখানে। হ্যাঁ, মান আর হুঁশ যাদের আছে তাদেরকেই তো আমরা মানুষ বলি। এখানে এই ধরনের রাজনীতি করতে আসবেন না। আজকের অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের একটা ছোট্ট অডিও ক্লিপ দেখাবো, যদিও অডিও ক্লিপের সত্যতা আমরা যাচাই করে দেখতে পাইনি, কারণ এই অডিও ক্লিপটি আমাদের কাছে হোয়াটসঅ্যাপে এসছে। এই অডিও ক্লিপে আপনারা শুনুন যে নন্দীগ্রাম ঘটনার পর বুদ্ধ ভট্টাচার্য বলেছিলেন দে হ্যাভ বিন পেড ব্যাক বাই দেয়ার ওন কয়েন, অর্থাৎ তাদের নিজেদের অস্ত্রেই তাদেরকে মারা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে স্বনামধন্য অভিনেতা এবং বামপন্থী মানুষ সৌমিত্র চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে কি বলেছিলেন তার একটি অডিও ক্লিপ আমাদের কাছে এসেছে। আবার বলছি, অডিও ক্লিপের সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু এই অডিও ক্লিপে যার গলা শোনা যাচ্ছে স্পষ্টতই বোঝা যাচ্ছে তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়। শুনে নিন সেই অডিও ক্লিপটি, তারপর আসছি অন্য কথায়। আপনারা যান, গিয়ে দেখুন কোথায় আপনারা ভুল করেছেন, সেই ভুল সংশোধন করুন। হ্যাঁ, আজকালই লিখেছেন। এবং আপনি কোথাও একটা মানে একদিন এমনি গল্প করতে করতে আমাকে বলেছিলেন যে যদি সেদিন মুখ্যমন্ত্রী গিয়ে আমি ওকে বলেছিলাম আপনি যান, তখন ওর ইমেজটা ধসে যায়নি। হ্যাঁ, দিল্লিতে আমি বললাম যে আপনি যান। উনি খুব দুঃখিত হয়ে এই দেখুন এইসব লিখেছে আমার নামে, এই করেছে ওই করেছে। হ্যাঁ, ওই মুখ দিয়ে রক্ত সেই রক্ত খাচ্ছে সেই সব ছবি বের করেছে। তারপরে ওসব ছেড়ে দিন, আপনি যান, গিয়ে একদম হাত তুলে দাঁড়িয়ে বলুন এই যে আমি এসেছি, কি ভুল হয়েছে বলুন আমায়, আমি কি ভুল করেছি, আমার পার্টি কি ভুল করেছে এবং আমাদের কি করতে হবে। আপনি গিয়ে দাঁড়ান, সব ঠিক হয়ে যাবে। এবং হতো, আই এম শিওর। সেটা করার মতো ওরও পার্টি ছিল না, মানে উনি নিজেই ব্যক্তিগতভাবে চাননি না, উনিও ব্যক্তিগতভাবে চাননি আমি বলবো না। উনি বলেন, উনি চুপকে শুনলেনই, কারণ ওরও সেরকম ইগোলেস মানুষ উনি নন যে এইটা করবেন। নন্দীগ্রাম জেনোসাইড বা গণহত্যার পর সৌমিত্র চট্টোপাধ্যায় পথে নামেননি, এই নিয়ে ব্যাপক কটাক্ষ শুনতে হয়েছে তাকে। আমি ব্যক্তিগতভাবে তাকে বহুবার ফোন করেছি, SMS করেছি, তিনি ফোন ধরেননি, উত্তরও দেননি। নন্দীগ্রাম ঘটনার পর আপনার প্রতিক্রিয়া কি এটা জানতে অনেকবার চেষ্টা করেছিলাম, পাইনি আমি, কিন্তু প্রতিক্রিয়া আমরা অন্য সূত্র মারফত পেয়ে গেলাম। দেখলেন আপনারা সে কথা। এবং নন্দীগ্রামে যে পশ্চিমবাংলার পট পরিবর্তন করে দিয়েছিল, রাজনৈতিক পট পরিবর্তন করেছিল, তা নিয়ে কোনো দ্বিমত নেই। সেই রকমই একটা নন্দীগ্রাম ঘটাতে চাইছেন বাংলার বিরোধী নেতা, বলা যায় বিচারাধীন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। আর নন্দীগ্রাম ঘটাতে দেব না আমরা, আর বীরভূমের মতন নারকীয় ঘটনা ঘটাতে দেব না আমরা। আমরা মানে আমরা বাঙালিরা, আমরা চাই না একজন মুসলিম বা একজন হিন্দুর রক্ত ঝরুক বাংলায়। কিন্তু তারপরেও যারা জায়গায় জায়গায় শীতলকুচি করতে চান তাদেরকে আমরা সাবধান করে দিলাম। আপনারা জানেন আমাদের এই চ্যানেল চিরকাল বাংলার পক্ষে, বাঙালির পক্ষে কথা বলে, তাই আজও তাই বললাম, জাতি ধর্ম রাজনৈতিক রং নির্বিশেষে বললাম, যারাই এ ধরনের কথা বলবেন, যদি এ কথা শুভেন্দু অধিকারীর জায়গায় ফিরহাদ হাকিম বলতেন বা দিলীপ ঘোষের জায়গায় জায়গায় শীতলকুচি করে দেওয়ার মতন কথা যদি দিলীপ ঘোষের বদলে মদন মিত্র বলতেন, তাহলেও আমরা একইভাবে প্রতিবাদ করতাম। বাংলাকে বদ্ধভূমি হতে দেব না আমরা। কারণ আপনারা জানেন সেই বড়নাগর, মরিচঝাপি, বানতলা, ধানতলা, বিজন সেতু, ছোট আঙ্গারিয়া, নানুর, সিঙ্গুর, নেতাই, নন্দীগ্রাম, একের পর এক গণহত্যার সাক্ষী আমরা। আর একজন বাঙালিরও রক্ত ঝরতে দেব না, আজ এই প্রতিজ্ঞা করব আমরা। আমরা কেউ কারোর বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দেব না, এই প্রতিজ্ঞা করব আমরা। আমরা একে অন্যের পাশে দাঁড়াবো, জাত পাত নির্বিশেষে, এই প্রতিজ্ঞা করব আমরা। অনেকেই বলেন আপনি শুধু বাঙালি বাঙালি করেন। হ্যাঁ, বাঙালি করি, বাঙালির অধিকার বুঝে নিতে চাই। বাঙালি কিন্তু আমরা পদবি দেখে করি না। কারুর পদবি যদি সিং, শর্মা, আগারওয়াল ইত্যাদিও হয়, তিনি যদি বাংলার মানুষ হন, বাংলাকে ভালোবাসেন, তিনিও বাঙালি, এটা মনে রাখতে হবে। যারা বাংলায় বাস করেন, বাংলাকে ভালোবাসেন, তারা প্রত্যেকে বাঙালি, তার পদবি যাই হোক।
পরিষ্কার করে আর জানিয়ে দিলাম। শুধু চ্যাটার্জি, ব্যানার্জি, দাস, সরকার, বিশ্বাস, দে, ধর ইত্যাদিগুলোই বাঙালি নয়। যারা বাংলায় থাকেন, বাংলাকে ভালোবাসেন, বাংলা ভাষাকে পছন্দ করেন, বাংলা ভাষায় কথা বলেন, তারা প্রত্যেকে বাঙালি। এটা মাথায় রাখবেন। আমাদের চ্যানেলে নিয়মিত সম্প্রচার হচ্ছে না, কারণ আমরা আর্থিক অনটনে ভুগছি। ইউটিউব থেকে সেভাবে আমাদের কিন্তু রেভিনিউ আসছে না। আপনাদের কাছে সাহায্যের কথা বলেছিলাম, অনেকেই সাহায্য করেছেন। যারা আমাদের পাশে দাঁড়াতে চান তারা নিচের নম্বরটি 9830075869 এই নাম্বারে টেলিফোন করুন। যদি আমাদের পাশে দাঁড়াতে চান, আমরা আপনাদের সব রকমভাবে পরামর্শ দিতে পারি, সব রকমভাবে জানিয়ে দিতে পারি কিভাবে আপনারা আমাদের পাশে দাঁড়াতে পারবেন। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় হিন্দ।